আজ সুমুর অপারেশন। চোখে মুখে চিন্তার ছাপ নিয়ে চৌধুরী আর খানবাড়ির সকলে হাসপাতালে এসে পৌঁছেছে। হাসপাতালের নিরিবিলি করিডোরে যেন নিঃশব্দ একটা যুদ্ধ চলছে সবার ভেতরে। সফেদ ওয়ার্ডের দরজার ওপাশে বিছানায় শুয়ে আছে সুমো। সেরাজ সুমোর ডান হাতটা শক্ত করে ধরে রেখেছে, যেন ছাড়লেই সে হারিয়ে যাবে। সেরাজের মুখটা ভয় আর অস্থিরতায় থমথমে হয়ে আছে। শারবাজ, আরবাজ, শাহরুখ, আয়ুখ, রিয়াজ, রাহিনরা সকলে কেবিনের বাইরে দাঁড়ানো। এরই মাঝে আরিয়ান আর রোজা এলো। দুজনেই এগিয়ে এসে কেবিনে ঢুকে যাবার সময় স্যান্ডি হাত তুলে তাদের আটকে দিল। স্যান্ডি নির্বিকার কণ্ঠে বলল, আপনারা এখন ভেতরে যেতে পারবেন না। রোজার চোখে রাগ আর অপমানের ঝিলিক ফুটে উঠল। আরিয়ান থমকে গিয়ে একটু বিস্মিত ভঙ্গিতে তাকালো স্যান্ডির দিকে। ঠিক তখনই পেছন থেকে ধীর কণ্ঠে শোনা গেল মৌসেনের কণ্ঠ। অনন্যা, আমার সন্তানেরা এমন কি করেছে যে এমন একটা দিনে এমন একটা মুহূর্তেও ওদের সঙ্গে এভাবে আচরণ করা হচ্ছে? সকলে এক মুহূর্তের জন্য থেমে গেল। করিডোর জুড়ে এক ধরনের নিঃশব্দ অস্বস্তি বয়ে গেল। অনন্যা খাতুন ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন, চোখে মুখে স্পষ্ট এক দ্বিধার ছাপ। অনন্যা খাতুন ঠান্ডা কণ্ঠে বলল, স্যান্ডি, ওদের যেতে দাও, এখন সময় নাই ঝগড়ার, ওরা যাক। কিন্তু আন্টি, স্যার। সেরাজ কিছু বললে আমি বুঝে নেব, ওদের যেতে দাও। স্যান্ডি একবার অনন্যা খাতুনের দিকে তাকিয়ে সম্মানসূচকভাবে মাথা নুইয়ে সরে দাঁড়ালো। রোজা আর আরিয়ান বিনা শব্দে ভেতরে ঢুকে পড়ল কেবিনে। ওদের পায়ের আওয়াজ যেন সেরাজের কানে গিয়ে শরীরটাকে আরেকটু সজাগ করে তুলল। সুমুর হাতটা সে আরও শক্ত করে ধরে রাখল। আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে দূর থেকে তাকিয়ে থাকলো সুমুর দিকে। রোজা একটু এগিয়ে সেরাজের পাশে দাঁড়িয়ে বলল, তুমি ভয় পেও না সুমু, তুমি ঠিক হয়ে যাবে, আমরা সবাই আছি। রোজার কথায় সুমু এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল। রোজার কণ্ঠে সহানুভূতির ছোঁয়া থাকলেও সুমুর মন বুঝতে পারল রোজা শুধু তার খান সাহেবকে দেখিয়ে এসব করছে। রোজা কথার ফাঁকে হাত আস্তে করে সেরাজের কাঁধে রাখার চেষ্টা করা মাত্রই সেরাজ যেন অদৃশ্য কোনো ইলেকট্রিক শকের মতো সরে গেল পাশের দিকে। সুমু ভ্রুকুচকে তাকালো রোজার দিকে। রোজা বিব্রত হয়ে হাত সরিয়ে নিল, অথচ মুখে সে কিছু বলল না। সেরাজ এবার একবার চেয়ে দেখল আরিয়ানের দিকে। আরিয়ান তখনও পলকহীন চোখে শুধু তাকিয়ে আছে সুমুর দিকে, যেন চারপাশের কিছুই সে শুনছে না, দেখছে না, সে শুধু সুমুকে দেখছে। সেরাজ ঠোঁটে অদ্ভুত এক তীক্ষ্ণ হাসি টেনে বেডের এক পাশে বসল। তারপর দুহাত দুদিকে মেলে দিয়ে স্বর নরম করে বলল, বেবি, wrap me in your arms deep and strong, like you will never let go. সুমু বিস্ময়ে তাকিয়ে রইল তার দিকে। সেরাজ সুমুর দিকে তাকালো, মুখ কিছুটা কঠিন করে বলল, কুইক। সুমু এবার ধীরে ধীরে এগিয়ে গিয়ে সেরাজের গা ঘেঁষে বসল। তার এক হাত সেরাজের বুকের উপর রাখতেই সেরাজ আরেক হাত দিয়ে সুমুকে শক্ত করে নিজের কাছে টেনে নিল। রোজা থেমে গেল। আরিয়ান দৃষ্টি সরিয়ে নিল। সুমুর গা লাল হয়ে উঠল লজ্জায়, কিন্তু সেরাজের চোখে চোখ রাখতেই সে বুঝল সুমুরাজ শুধু একে অপরের, আর সে এটা সবাইকে বুঝিয়ে দিচ্ছে। সেরাজ আবারও কড়া কণ্ঠে বলল, শ্বশুরের মেয়ে, শক্ত করে ধরো। সুমু আরও শক্ত করে জড়িয়ে ধরল। সেরাজ ঠোঁটে এক বাঁকা হাসি টেনে ধীর স্বরে বলল, আরে দুই নষ্ট, অন্যের বউ আর হাজবেন্ডের দিকে নজর না দিয়ে নিজের মতো ক্যারেক্টারের ছেলে মেয়ে খুঁজে বিয়ে করে ফেলো। তোদের মতো মানুষদের সঙ্গে তো পর্ন স্টারদের ভালো মানাবে। কথাটা বলে সেরাজ সুমুর দিকে তাকিয়ে বলল, আমার বউ একটাই, আর ওর দিকে কেউ তাকালে চোখ উপড়ে ফেলবো। স্পষ্ট করে বলে দিলাম, একদিন ছেড়েছি বলে বারবার ছেড়ে দিব, এটা ভুলেও ভাবিস না। আরিয়ান হাত মুষ্টি বদ্ধ করে কেবিন থেকে বেরিয়ে গেল। রোজা ঠায় দাঁড়িয়ে রইল। সেরাজ রোজার দিকে তাকিয়ে একদম শান্ত গলায় বলল, তুই কত বড় নির্লজ্জ রোজা, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমাদের চুমু, আলিঙ্গন নাকি আরো কিছু দেখার আশায়? রোজার মুখ থমকে গেল। সে আর না দাঁড়িয়ে বাইরে চলে গেল। কেবিনে ঢুকে এলো একজন নার্স। সে হালকা হেসে বলল, ম্যাম, রেডি আপনি? সময় হয়ে গেছে। সুমু একটু কিছু বলার আগে সেরাজ গম্ভীর গলায় বলে উঠল, রেডি হতে হবে না, আমি আমার বউয়ের সাথে অপারেশন থিয়েটারে থাকবো। নার্স কিছুটা অবাক হয়ে চোখ বড় বড় করে বলল, আপনি কি বলছেন?
স্যার অপারেশন থিয়েটারে থাকবেন মানে? এটা তো সম্ভব না। সিরাজ তার দুহাত পকেটে ঢুকিয়ে ঠান্ডা গলায় বলল, সম্ভব করুন। আমার বউ ভয় পাচ্ছে, আমি থাকলে সাহস পাবে। নার্স তার জায়গায় দাঁড়িয়ে খানিকক্ষণ চুপ করে থেকে বলল, বাট স্যার, এটা রুল ভায়োলেশন। আমি ডাক্তারকে ডেকে আনছি। সে দ্রুত বেরিয়ে গেল। কেবিনে এক মুহূর্তের নীরবতা। সিরাজ সুমোর পাশে বসে তার ঠান্ডা হাত দুটো নিজের হাতে নিল। সুমো ভ্রু কুঁচকে বলল, আপনি আবার কি পাগলামো শুরু করলেন? সিরাজ হালকা হাসল, তারপর সুমোর কপালে একটা চুমু দিয়ে বলল, যে পুরুষের এমন কারাক বউ আছে, সে পুরুষ পাগলামি না করে কিভাবে পারে? আমার বউয়ের অপারেশন আর আমি থাকবো না। ডাক্তার ভেতরে এলেন নার্সের সঙ্গে। একটু রাগী ভঙ্গিতে বললেন, মিস্টার খান, আমরা বুঝি আপনার অবস্থা, কিন্তু অপারেশন থিয়েটারে রোগীর সাথে ফ্যামিলির কেউ ঢুকতে পারেন না। এটা মেডিকেল রুলস। সিরাজ ঠান্ডা গলায় বলল, রুলস ভাঙার দরকার নাই, শুধু বলুন গ্লাভস পরে মাস্ক পরে বউয়ের পাশে বসে থাকলে সমস্যা কোথায়? আমি চুপ থাকবো। আমার বউ আমার স্পর্শ না পেলে নার্ভাস হয়ে যাবে। ডাক্তার এবার একটু নরম হয়ে গেলেন, কিন্তু দ্বিধা নিয়েই বললেন, খুব কম কেসে আমরা এটা অ্যাকসেপ্ট করি। এটা যেহেতু জেনারেল অ্যানেস্থেশিয়াতে মেজর সার্জারি, তাই এক্সট্রা পার্সন অ্যালাউ করাটা রুলস অনুযায়ী রিস্কি। সিরাজ এবার সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, ডাক্তার ম্যাম, আমার স্ত্রীর ভয় ভাঙানো আমার দায়িত্ব। ওর উপর এক ফোঁটা চাপও দেব না, শুধু পাশে থাকবো ওর সাহস হিসেবে। আপনি চাইলে আপনার দায় মুক্তির পেপার আমি সাইন করে দেই। আপনি অপারেশন থিয়েটারে থাকলে আপনার শরীর থেকে পেশেন্টের ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। আমরা রিস্ক নিতে পারি না। সিরাজ মুহূর্তেই দাঁড়িয়ে গেল, চোখ যেন পাথর হয়ে গেল। ধীরে ধীরে বলে উঠল, কি বললেন ডাক্তার? আমার বউয়ের আমার থেকে ইনফেকশন হবে? দেখুন মিস্টার খান, যার নিঃশ্বাসের শব্দ না শুনলে রাতে আমার ঘুম হয় না, যে মেয়েটা আমার বুকের ভেতর একটা আলাদা হৃদয়ের মতো ধকধক করে, তার আমার কাছ থেকে ইনফেকশন হবে? আরে ডাক্তার, আমি নিজেই তো একটা ইনফেকশন। এখানে যদি বিষও থাকে সেটা ওর জন্য অমৃত। আমার অস্তিত্ব ওর রোগ নয় ডাক্তার, আমার অস্তিত্বই ওর ওষুধ। বাহির থেকে সকলেই কেবিনে এলো। অননা খাতুন এসে বললেন, কি হয়েছে এখানে? ডাক্তার হতাশার নিঃশ্বাস ছেড়ে বললেন, মিস্টার খান পেশেন্টের সাথে অপারেশন থিয়েটার যেতে চাইছে। অনন্যা খাতুন আর কোনো কথা না বলে একবার ছেলের মুখের দিকে তাকিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেলেন। স্যান্ডি আস্তে ধীরে সিরাজের কাছে গিয়ে বলল, স্যার, আপনি কি ডাক্তারি শিখতে চান? সিরাজ ব্রুকুসকে তাকাতে স্যান্ডি মুখে আঙুল দিয়ে সাইডে সরে গেল। সুমো ধীরে ধীরে উঠে বসে বলল, খান সাহেব, আমি ভয় পাচ্ছি না তো, আমি তো স্ট্রং গার্ল। তুমি চুপ থাকো পিচ্চি বউ, কথা বলবা না একদম। এই ডাক্তাররা তোমাকে ব্যথা দেবে, ছুরি চালাবে তোমার নরম পেটের উপর, আর আমি যদি না থাকি পাশে, ওরা তোমার পেট বেশি কেটে ফেলবে। তারপর কিডনি লিভার যদি বের করে নিয়ে যায়। না না, বউয়ের বেলার নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করি না। ডাক্তার বিস্মিত হয়ে নার্সের দিকে তাকালেন। নার্স কাঁধ ঝাঁকিয়ে বলল, স্যার, ম্যাম হয়তো সাইকোলজিক্যালি স্টেবল থাকবেন। যদি উনি পাশে থাকেন, আমাদের হাতে আর সময়ও কম। ডাক্তার এক গহীন নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, অনুমতি দিলাম। সকলে একে একে বেরিয়ে গেল কেবিন থেকে। সিরাজ সুমোর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। সুমুকে স্ট্রেচারে শুইয়ে ধীরে ধীরে অপারেশন থিয়েটারের দিকে নেওয়া হচ্ছিল। সিরাজ সুমোর হাত শক্ত করে ধরে পাশে পাশে হাঁটছিল, গ্লাভস আর মাস্ক পরে। সুমো একটু ঘাড় ঘুরিয়ে বলল, খান সাহেব। সিরাজ সাথে সাথেই নিচু হয়ে সুমোর কানের কাছে মুখ নিয়ে বলল, বলো সুইটহার্ট। এই অপারেশনটা যদি... সিরাজ সুমোর হাত চেপে ধরে বলল, তুমি চোখ বন্ধ করো, আমি এখানে আছি। তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হৃদ স্পন্দনে আমি আছি। সব কিছু ঠিকঠাকভাবেই হবে। অপারেশন থিয়েটারে ঢোকার মুখে এসে ডাক্তার বললেন, মিস্টার খান, আপনাকে এক কোণে বসতে হবে। আপনি চুপ থাকবেন, শুধু রোগীর পাশে থাকবেন, এই শর্তে অনুমতি দিয়েছি। সিরাজ মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। অপারেশন টেবিলের পাশে বসে সিরাজ সুমুর ঠান্ডা হাত ধরে রইল। চারপাশে আলো আর যন্ত্রপাতির শব্দ। সুমুর চোখে জল গড়িয়ে পড়ল। সিরাজ সেই অস্ত্র গ্লাভস পরা আঙুলে মুছে দিয়ে ফিস ফিস করে বলল,
অপারেশনের প্রস্তুতি চলছিল। এই চোখে কখনো কান্না মানায় না সুইটহার্ট। ডাক্তার অ্যানেস্থেসিয়া ইনজেকশন প্রস্তুত করলেন। নার্স বললেন, ম্যাম একটু লাগবে, তারপর ঘুমিয়ে পড়বেন। সেরাজ সুমোর কপালের উপর ঠোঁট ছুঁয়ে বলল, ঘুমাও আমার হৃদয়, আমি এখানেই আছি। তুমি উঠে আমাকেই দেখতে পাবে সবার আগে। এই চুক্তি রইল। শুভ চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। অবশেষে সুমো অ্যানেস্থেসিয়াতে ঘুমিয়ে পড়ল। চারিদিক নিস্তব্ধ, শুধু যন্ত্রপাতির টুকটাক শব্দ। সেরাজ বসে রইল চুপচাপ, একটানা তাকিয়ে রইল তার বউয়ের দিকে, যেন তার চোখের দৃষ্টি দিয়েই পাহারা দিচ্ছে তার ভালোবাসাকে। অপারেশন থিয়েটারের ভেতরে সময় যেন থেমে গেছে। ডক্টররা প্রস্তুত অপারেশনের জন্য। সুমো গভীর ঘুমে। সেরাজ পাশে বসে সুমোর হাত ধরে রেখেছে। ডক্টর কাছ দিয়ে পেটের জায়গাটা পরিষ্কার করে নিলেন, তারপর হালকা টোনে বললেন, স্কালপেল। একজন নার্স অস্ত্রটি এগিয়ে দিল। ডক্টর ধীরে ধীরে ছুরি চালাতে গেলেন, আর ঠিক তখনই সেরাজ তাকালো ডক্টরের হাতের দিকে, ভয় পেয়ে বলল, এই ডাক্তার আস্তে। ঘরটা থমকে গেল। ডক্টর রীতিমতো চমকে উঠলেন। 1 সেকেন্ডের নীরবতা। ডক্টর ধীরে বললেন, আমি বুঝতে পারলাম না মিস্টার খান। সেরাজ চোখ সরিয়ে নিয়ে বলল, আস্তে করেন। ডক্টর হতাশার নিঃশ্বাস ফেলে কাজে মন দিল। সেরাজ সুমোর মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি সেরাজ খান, যে মানুষ কেটেছি, ছিন্ন ভিন্ন করেছি শরীর, গুলি চালিয়েছি। আমি সেই পুরুষ যার চোখের দিকে তাকাতে ভয় পায় দুর্ধর্ষ খুনিরা। আমার হাতে রক্ত লেগে আছে, অথচ এই হাত কখনো কাঁপেনি। অস্ত্র আমার খেলনা, আর রক্ত আমার নেশা। ভয়, সে তো আমার সামনে হাঁটতেও সাহস পেত না। ভয় শব্দটা আমার অভিধানে ছিল না, আর না ছিল কোনো দুর্বলতা। কিন্তু আজ একটা ছুরি যখন আমার বউয়ের পেট ছুঁয়ে যাচ্ছে, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি এই সেরাজ খান, এই পাথর হৃদয়ের পুরুষ, কেন আমার হাত পা কাঁপছে আজ? কেন মনে হচ্ছে আমার পুরো পৃথিবী থেমে গেছে এই রুমে? এই নরম মেয়েটার ছোট্ট শরীরে ছুরি চালাচ্ছে, আর আমি চুপচাপ বসে আছি। আমার বুকের মধ্যে কেমন যেন একটানা কাঁপুনি হচ্ছে, যেন কেউ আমার ভেতরটা ছিঁড়ে কাটার সূচে ঢুকাচ্ছে। আমি জানতাম না ভালোবাসা এমন অসহায় করে দেয়। আজ বুঝছি, যার প্রতিটা নিঃশ্বাসে আমি বেঁচে থাকি, তার এক ফোঁটা রক্ত আমার হৃদয়ের ওপর বজ্রপাতের মতো লাগে। সুইটহার্ট, আমি শুধু চাই তোমার এই শরীরে অন্য কিছু নয়, কেবল আমার ভালোবাসার দাগ থাকুক। সেরাজ আবারও তাকালো ডক্টরের দিকে, অনুরোধের স্বরে বলল, ডাক্তার প্লিজ একটু আস্তে। আই নো ও ব্যথা পাচ্ছে না, কিন্তু আমি ব্যথা পাচ্ছি ডাক্তার। মিস্টার খান, এমন করবেন না, আমাদের কাজটা করতে দিন। কথাটা বলে ডাক্তার আবারও অপারেশনে মন দিল। সেরাজ চোখ বন্ধ করে সুমোর কপালে ঠোঁট ছুঁয়ে কপালে কপাল ছুঁয়ে বলল, একটা কাটা তোমার গায়ে মনে যেন একটা ক্ষত আমার বুকে। আজ আমি সেরাজ খান নেই আর। আজ আমি কেবল একজন স্বামী, যার সমস্ত অস্তিত্ব কাঁপছে কেবল তার স্ত্রীর ব্যথায়। ঘণ্টাখানিক পর ডাক্তার হালকা হাসি নিয়ে বললেন, অপারেশন সাকসেসফুল, পেশেন্ট এখন রিকভার করতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ডাক্তার। ডাক্তার আলতো হাসল। সেরাজ ধীরে ধীরে সুমোর কপালে আবার একটা চুমু দিয়ে বলল, ভালোবাসা শুধু অনুভব নয়, ভালোবাসা হলো দোয়ার মতো নিঃশব্দ, অথচ সৃষ্টি শক্তির মতো প্রবল। ডাক্তার আবারও বলল, এই 2 ঘন্টার অপারেশনে আপনি আপনার ওয়াইফের কপালে 999 বার কিস করেছেন, আর আমাদের 210 বার সাবধান করেছেন আপনার স্ত্রী ব্যথা পাবে বলে। সেরাজ তাকালো ডাক্তারের দিকে। সেই মুহূর্তে নার্স বলল, আমি শুনেছি স্যার, প্লিজ কিছু মনে করবেন না। আপনার ওয়াইফের প্রতি আপনার ভালোবাসা দেখে আমরা সকলেই মুগ্ধ। সেরাজ তাকাতেই নার্সটি ভয় পেয়ে আমতা আমতা করে বলল, সরি স্যার। সেরাজ ঠোঁট বাঁকিয়ে আলতো হেসে সুমোর কপালে আবারও ঠোঁট ছুঁয়ে বলল, 999-এর সাথে +1 অ্যাড করুন। ডাক্তার হেসে ফেলল। নার্সটি আলতো বলল, 1000 স্যার। সেরাজ তাকালো সুমোর দিকে। ডাক্তার আলতো হেসে বললেন, মিস্টার খান, আপনি হয়তো জানেন না,
আজকে আমাদের ওটিতে আপনি একটা ইতিহাস লিখে গেলেন। সেরাজ মাথা ঘুরিয়ে একটুখানি হেসে বলল, ইতিহাস না, ভালোবাসার একটা চিহ্ন রেখে গেলাম। আমার বউয়ের পাশে থাকার নাম যদি ইতিহাস হয়, তবে আমি সেই ইতিহাস প্রতিদিন লিখতে রাজি। ডাক্তার মৃদু হেসে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। সেরাজ সুমোর হাত ধরে বসে রইল। সামিয়া আর নাজমিন আজ 2 দিন ধরে পিয়াসদের বাড়িতে। টমি বেগম আর মোস্তাক শিকদার বলেই দিয়েছেন, তোমরা এখন কিছুদিন এ বাড়িতে থাকবে। সামিয়া প্রথমে মানতে পারেনি, অথচ এই 2 দিনে পিয়াস যেন অদ্ভুত এক ম্যাজিকের মতো সামিয়ার মন ভালো করে দিয়েছে। খেয়াল রেখেছে সবকিছুর, কখন খেয়েছে, কখন ঘুমিয়েছে, এমনকি সকালে উঠে চায়ের কাপটা পর্যন্ত নিজে এগিয়ে দিয়েছে। পিয়াস মনে মনে শপথ করেছিল সে তার সামুর মুখে আগের হাসিটা ফিরিয়ে আনবে, আর সে তার কথা রেখেছে। এই মুহূর্তে সবাই ছাদে আড্ডা দিচ্ছে, শুধু ফারিয়া কলেজে গিয়েছে। পিয়াস, সামিয়া, ফারিন আর নাজমিন মিলে আড্ডা জমিয়েছে। নাজমিন হাসতে হাসতে বলল, ভাইয়া আপনি তো দেখি এখন পুরাই হাউস বয়। এই 2 দিন বাসা থেকে বের হননি? পিয়াস হেসে বলল, তোমরা থাকলে ঘরেই তো পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা মনে হয়। সবাই হেসে উঠল, শুধু সামিয়া চুপচাপ বসে রইল। হঠাৎ পিয়াসের ফোনটা বেজে উঠল। সে একটু নিচে নেমে গেল রিসিভ করতে। ওর পেছনে তাকিয়ে ফারিন ভ্রু নাচিয়ে বলল, এই 2 দিন ভাইয়া একটু বাড়ির বাইরে গেল না রে? তোরা থাকলে আমাদেরও খুব ভালো লাগে। ভাইয়াটাও ঘরে থাকে, আমাদেরকে নিয়ে ঘুরতে যায়। নাজমিন হেসে ফেলল। ফারিন এবার সামিয়ার দিকে তাকিয়ে মুখ টিপে হেসে বলল, এই সামিয়ার জায়গায় আমি বা ফারিয়া হলে ভাইয়া কি করতো জানিস? সামিয়া আর নাজমিন তাকালো ফারিনের দিকে। ফারিন তখন মজা করে গলা শক্ত করে পিয়াসের মতো করে বলল, তার থাপ্পড় মেরে বলতো মুখের জিওগ্রাফি বলতে দেবে। এমনিও বান্দরনির মতো দেখতে, এখন আবার মুখটা শাকচুন্নির মতো করে রেখেছিস। হয় এই মুখের ধরন চেঞ্জ কর, নয়তো এই বাসা থেকে বেরিয়ে যা। নাজমিন আর সামিয়া হেসে উঠল। ফারিন আবার খুনসুটি ভঙ্গিতে বলল, এই সামিয়া, তুই আমার ভাইয়ার বউ হবি নাকি? ভাবি বানাবো তোকে, প্লিজ রাজি হ তুই। নাজমিন হেসে ফেলল, কিন্তু সামিয়ার মুখটা এক মুহূর্তে কালো হয়ে গেল। ঠোঁট শক্ত করে দাঁড়িয়ে গেল সে, চোখে তার স্পষ্ট রাগ আর অপমানের ছায়া। সে কপাল কুঁচকে বলল, ফাজলামির একটা লিমিট থাকে, আমি এসব রসিকতায় কমফোর্টেবল না। এক মুহূর্তে ছাদ নিস্তব্ধ হয়ে গেল। ফারিন কিছুটা চুপসে গিয়ে বলল, আরে মজা করছিলাম শুধু। সামিয়া আর কারো দিকে না তাকিয়ে নিচে নেমে গেল। নাজমিন ফারিনের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, তোর কথাটা একটু বেশি হয়ে গেল রে। ফারিন আনমনে বলল, হয়তো, বাট আমি মজা করে হলেও সত্যিটাই বলেছি। নাজমিন ভ্রু কুঁচকে বলল, মানে? হুঁশে ফিরল ফারিন, থতমত খেয়ে বলল, কিছু না, চল নিচে যাই। দুজনে একসাথে উঠে দাঁড়িয়ে ছাদ ত্যাগ করল। বারে আরিয়ান আর রায়ান মুখোমুখি বসে আছে। আরিয়ানের চোখ লালচে, চোয়াল শক্ত করে ধরা, কিন্তু তার ভেতরে যেন কিছু একটা ভেঙে পড়ছে বারবার। রায়ান ঠোঁটের কোণে সিগারেট ছড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের কোনো অর্থহীন শূন্যতার দিকে। টেবিলের ওপর রাখা একাধিক গ্লাসে এখনো আধা খালি হুইস্কি পড়ে আছে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বোতলের ঢাকনা, লাইটার। রায়ান হঠাৎ ফিসফিস করে বলল, এই দুনিয়ায় কেউ কারো হয় না ভাই, কেবল সময় মতো অভিনয় করে। আরিয়ান কোনো উত্তর দেয় না, শুধু মাথা নিচু করে এক ঢোক হুইস্কি গিলে ফেলে। তার চোখে কষ্টের ছাপ। আরিয়ান মাথা নিচু করে বসে আছে, হঠাৎ সোজা হয়ে বসে বলল, আমার চোখের সামনে ওকে হাত করলো এসকে, আর আমি? এক চুমুক হুইস্কি গিলে ফেলে সে, তারপর নিঃশ্বাস চেপে বলল, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখলাম। রায়ান আরিয়ানের কথা শুনে চুপচাপ ছিল, চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর হঠাৎই দাঁত চেপে মুষ্টি বদ্ধ করল হাত, সিগারেটটা ছুঁড়ে ফেলে টেবিলের উপরে থেতলে দিল। ঠিক তখনই ওদের দুজনের দিকে এগিয়ে এলো মাহিন। বস। রায়ানের দিকে এক পা এগিয়ে এসে সম্মানসূচক ভঙ্গিতে মাথা ঝুঁকিয়ে বলল, আপনাকে ইন্ডিয়া ফিরতে হবে। খবর এসেছে আপনার কলকাতার বিজনেসে বিশাল বড় সমস্যা হয়েছে। কিছু ভয়ঙ্কর তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করছে। রায়ান কপাল কুঁচকে তাকালো মাহিনের দিকে। মাহিন আবারও বলল, নেক্সট উইকে ফিরতে না পারলে লোকসান কেবল কোটির অঙ্কে নয়,
প্রভাব পড়বে আপনার এই মাফিয়ার প্রবেশনে। রায়ান মৃদু হাসল, কিন্তু সেই হাসির আড়ে ছিল চিন্তার গাঢ় ছায়া। আর চোখে একবার তাকালো আরিয়ানের দিকে। সে মনে মনে বলল, তুই এখনো বুঝলি না আরিয়ান, এই খেলাটা কেবল তোকে না, আমাকেও জড়িয়ে ফেলেছে। আরিয়ান এবার ধীরে মাথা তুলে, তার চোখে জেদ আর কষ্ট একসাথে জ্বলে উঠেছে। সে গম্ভীর গলায় বলল, যদি তুই ফিরে যাস রায়ান, আমি তাহলে একা হয়ে যাব। সুমুর জ্ঞান ফিরেছে কাল রাতেই। সেরাজ অপারেশনের পর থেকে 1 মিনিটের জন্য সুমুর পাশ থেকে সরে যায়নি। হাসপাতালের সেই সাদা দেয়ালের মধ্যে তার সমস্ত পৃথিবী এখনো শুধুই সুমু। সকালের দিকে সবাই একবার করে এসে সুমুকে দেখে গেছে। এখন কেবিনে একেবারে নির্জনতা। সুমুর কেবিনে এখন শুধু সেরাজ একা আছে। অনন্যা খাতুনরা বাড়িতে, সার্ভাসরা সকলে অফিসে। মৌসেনরাও এসেছিল, তবে এখন তারাও বাড়িতে ফিরে গিয়েছে। সুমু বেরিয়ে বালিশে হেলান দিয়ে বসে আছে, পাতলা কম্বল গায়ে, মুখে অল্প অস্বস্তি, কিন্তু চোখে একরোখা জেদ। জ্ঞান ফেরার পর থেকে সে বায়না ধরেছে সে আর হসপিটালে থাকবে না। তার মুখে এখনো সেই একই কথা। সেরাজ চুপচাপ বসে আছে পাশে রাখা চেয়ারে। সে চোখ না তুলেই বলল, তুমি এখনো দুর্বল। ডাক্তার বলেছে আরো 2 দিন রাখতে হবে এখানে। এখন বাড়ি গেলে যদি। আমি ঠিক আছি খান সাহেব, আপনি যদি পাশে থাকেন সব ঠিক হয়ে যাবে। আমার এই হসপিটালের গন্ধটা আর সহ্য হচ্ছে না। সেরাজ এবার তাকালো সুমুর দিকে, চোখে একরাশ ক্লান্তি আর তীব্র ভালোবাসা তার। তুই জানো না আমি কেমন ভয় পেয়েছিলাম। সুমু সেরাজের হাত চেপে ধরে বলল, ভয় পেয়েছিলেন বলেই তো এখনো আমার হাত ছাড়েননি। আমি চাইও না আপনি হাত ছাড়ুন, কিন্তু দয়া করে আমাকে বাড়ি নিয়ে চলুন খান সাহেব, এখানে আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। সেরাজ উঠে দাঁড়ালো, তারপর বলল, তুমি বসো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। সেরাজ মিনিট 10 পর ফিরে এলো, তার চোখে একটা অদ্ভুত প্রশান্তি। সে সোজা এসে সুমুর পাশে বসলো। সুমু করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বললো ডাক্তার? সেরাজ সুমুর দুগাল দুহাতে ধরে বলল, আমার বউ বাসায় যাবে, সেটার জন্য ডাক্তারদের পারমিশন লাগবে কেন? আমি ওদের বলেছি সব পেপারস রেডি রাখতে। বউকে আমি আজই বাড়ি নিয়ে যাব। সুমুর মুখে হাসি ফুটে উঠল, চোখের ক্লান্তিটাও যেন মুছে গেল তার। হঠাৎ সেরাজ সুমুর পরনের ড্রেসটা আলতো করে একপাশে সরাতে গেল। সুমু চমকে উঠে সেরাজের হাতটা চেপে ধরে বলল, কি করছেন আপনি? সেরাজ ভাবলেশীন ভাবে বলল, দেখছো না ড্রেস ওপরে তুলছি। সুমু ভ্রু কুঁচকে বলল, কেবিনের দরজা খোলা খান সাহেব। সেরাজ ঠোঁটে এক দুষ্টু হাসি ঝুলিয়ে বলল, তো তুমি কি চাইছো আমি দরজাটা লক করে আসি? অসভ্য, নির্লজ্জ, ঠোঁটকাটা, লাগামহীন একজন পুরুষ আপনি। সব সময় এসব উল্টাপাল্টা কথা বলেন। সেরাজ এবার একটা ভ্রু উঁচু করে কাঁধ ঝাঁকিয়ে বলল, তুমি চাইলে শুধু কথা না বলে করেও দেখাতে পারি। সুমু ঠোঁট কামড়ে রাগ চেপে বলল, খান সাহেব আপনার ওই অসভ্য মুখটা বন্ধ করুন। সেরাজ গলা আরো নিচু করে ফিসফিসিয়ে বলল, ঠিক আছে, মুখ বন্ধ রাখি, তবে অন্য কিছু খুলি বউ। সুমু কপাল কুঁচকে বলল, অন্য কিছু মানে? সেরাজ কণ্ঠে আদর মিশিয়ে বলল, খুলেই দেখাই। সুমুর মুখ লাল হয়ে গেল। সেরাজ উঠে গিয়ে কেবিনের দরজা লক করলো, তারপর ঠোঁটে এক দুষ্টু হাসি ঝুলিয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। সুমুর ভ্রু কুঁচকে উঠল, সে একটু পিছিয়ে গিয়ে বলল, না খান সাহেব। তবুও সেরাজ থামল না। সেরাজের অবস্থা দেখে সুমু নিজেকে গুটিয়ে নিতে গেল। সেরাজ দ্রুত এগিয়ে এসে সুমুকে থামিয়ে দিয়ে বলল, পাগল হয়ে গেছো নাকি? কি করছো তুমি? কাল তোমার অপারেশন হয়েছে, কতগুলো স্টিচ পড়েছে, একদম কাঁচা স্টিচ। এত ছটফট করলে যদি কিছু হয়ে যেত। আমি বুঝি যে আমার মতো হট হ্যান্ডসাম হাজবেন্ডকে দেখলে তোমার মাথা ঠিক থাকে না, তাই বলে এই অবস্থায় নিজেকে একটু কন্ট্রোল করো, এত ছটফট করো না। সুমু কপাল কুঁচকে তাকিয়ে বলল, আপনি তো। সেরাজ চোখ নামিয়ে হালকা হেসে বলল, আমি তো কি? নষ্ট পুরুষ। সেরাজ ঠোঁট কামড়ে হেসে বলল, আমি তোমার কাছে শুদ্ধ পুরুষ হতে চেয়েছি কবে? বউয়ের সামনে যে পুরুষ শুদ্ধ, সে আবার কোনো পুরুষ হলো নাকি? সে শুধু নামেই পুরুষ, কাজে না। সুমু হালকা মাথা নাড়িয়ে বলল, ও আচ্ছা তাই। তা কাজে পুরুষ
কি করে হয় খান সাহেব? সেরাজ বাঁকা হেসে বলল, সেটা এখন ফিজিক্যালি করে দেখাতে হবে, আর তার জন্য আই ওয়ান্ট ইউ। সুমো আর কিছু বলল না নয়, সে বলার ভাষা হারিয়ে ফেলেছে। সেরাজ সুমোর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে ওকে ছেড়ে চেয়ারটায় গিয়ে বসল। সুমো চুপচাপ তাকিয়ে রইল তার খান সাহেবের দিকে। সেরাজ এবার ধীরে সামনে এসে সুমোর ড্রেসটা আলতো করে তুলতে গেল। সুমো কিছু বলতে যাবে, ঠিক তখনই সেরাজ নরম স্বরে বলল, তোমাকে কাছে পাওয়ার জন্য আমি ডেসপারেট হতে পারি, কিন্তু এতটাও না যে আমার অসুস্থ বউকে আদর করে এখন উল্টো কাঁদাবো। সুমো নরম চোখে তাকিয়ে রইল তার খান সাহেবের দিকে। সে আর বাধা দিল না। সেরাজ খুব যত্ন করে সুমোর অপারেশনের জায়গাটা আলতো করে উন্মুক্ত করল। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে খুব ধীরে তার ঠোঁট ছুঁয়ে দিল সেখানে। সেরাজের মুখের খোঁচা খোঁচা দাড়িতে সুমোর নরম ত্বকে খোঁজা লাগলো। সুমো হালকা ব্যথায় কেঁপে উঠে অস্ফুট স্বরে বলে উঠল, ও আ। সেরাজ মুখ তুলে তাকালো সুমোর দিকে, ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল, মাত্রই তো ছুতে দিচ্ছিলে না, আর এখন আহ উফ এসব সাউন্ড করে আমাকে সিডিউস করার চেষ্টা করছো বউ? লাভ নেই, এখন আমার মুড চলে গেছে। সুমোর মুখ লাল হয়ে গেল লজ্জায়। সে চোখ নামিয়ে একটু রাগী স্বরে বলল, আপনি একেবারেই ভালো না খান সাহেব। আমি ব্যথা পেয়ে অমন সাউন্ড করেছি আর আপনি উল্টাপাল্টা ভাবছেন। সেরাজ ঠোঁট কামড়ে হেসে ফিসফিস করে বলল, অমন কেমন সাউন্ড বউ? ভুলে গেছি, আর একবার শোনাবে? সুমো মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। ভীষণ লজ্জায় তার গাল টকটকে লাল হয়ে উঠেছে। বুকের ভেতরটা ধকধক করছে তার, কিন্তু মুখে সে রাগ চেপে রাখার চেষ্টা করে বলল, আপনি এমন বাজে কথা বলবেন বুঝিনি খান সাহেব। ব্যথায় অমন করেছি, বুঝলেন? সেরাজ আবার একটু ঝুঁকে এলো সুমোর দিকে। সুমোর কাঁধের পাশে মুখ এনে ফিসফিসিয়ে বলল, আমি কি বলেছি বাজে কিছু? তুমি তো নিজেই এমন সাউন্ড করলে, ঠিক এমন করে। সে আবার চোখ টিপে মুখ বাঁকিয়ে নকল করে আওয়াজ দিল, আহ। সুমো এবার সত্যি থমকে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আপনি আমাকে কপি করছেন? সেরাজ একটু ভাব নিয়ে বলল, আমি তো খেয়াল রাখি তোমার সব কিছু, হাঁটার ভঙ্গি, রাগে ভ্রু কুচকানো, হাসার শব্দ, আর ব্যথা পেলে তুমি যে কিভাবে সাউন্ড করো সেটাও। সুমো একটানে চাদরটা গা থেকে টেনে মুখ ঢেকে নিল, তারপর ফিসফিস করে বলল, আপনি খুব খারাপ, একদম ভালো না। সেরাজ ধীরে ধীরে মাথা নিচু করে চাদরের উপর দিয়ে সুমোর গাল স্পর্শ করল নিজের গালের খোঁচা খোঁচা দাড়ি দিয়ে। সুমো কেঁপে উঠে আবারও বলল, আ। সেরাজ এবার মুখ নিচু করে ঠোঁটটা খুব আলতো করে সুমোর কানের কাছে নিয়ে নেশালো কণ্ঠে বলল, আবার সেই সাউন্ড? উফ, আবারও? সত্যি আমার মুড ফিরে এসেছে বউ, কিন্তু আমার বউ যে অসুস্থ। সুমো এবার লজ্জায় হেসে ফেলল, তবু মুখ চাদরের নিচে লুকোনো রইল তার। সে চাদরের নিচে থেকেই ফিসফিসিয়ে বলল, আমি অসুস্থ না হলে কি করতেন আপনি? সেরাজ দুষ্টু হেসে বলল, আমার প্রাইজলেস স্পার্ম ডোনেশনের কাজ শুরু করতাম। সুমো চাদরের নিচে মুখ লুকিয়ে ছোট্ট গলায় বলল, আপনি খুব দুষ্টু। সেরাজ হেসে উঠে বলল, তোমার জন্যই তো দুষ্টুমি করি সুইটহার্ট। এত মিষ্টি একটা বউকে দেখলে আমার মতো ইনোসেন্ট ছেলে পাগল হতে বাধ্য, আর তাই সে দুষ্টুমি করে ফেলে। সুমো এবার একটু চাদরের কোণা সরিয়ে মুখের অর্ধেকটা দেখালো। ঠোঁটে চাপা হাসি আর চোখে একটু পানি জমে উঠেছে তার। সে নিচু গলায় বলল, আচ্ছা খান সাহেব, সারা জীবন এরকম করেই ভালোবাসবেন? সেরাজ কিছু না বলে এগিয়ে গিয়ে সুমোর কপালে ঠোঁট ছুঁয়ে দিল, তারপর নিচু গলায় বলল, সারা জীবন? ভালোবাসা কোনো চুক্তি নয়, এটা আমার নিঃশ্বাসের সাথে মিশে যাওয়া এক অনন্ত সুর, যা কখনো থামে না, আর থামানোর অধিকার নেই। আমার জীবনের প্রতিটা সকাল আমি চাই তোমার মুখ দেখে শুরু হোক, আর প্রতিটা রাত তোমার বুকে মাথা রেখে শেষ হোক। যতদিন বাঁচব তোমাকেই ভালোবেসে বাঁচব। সুমো এবার সত্যি আর কিছু বলতে পারল না। তার চোখ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি। সেরাজ সুমোর চোখ মুছে দিয়ে বলল, তোমার চোখ বেয়ে গড়িয়ে পড়া এই পানির বিন্দুগুলোকে আমার হিংসা হয়। তারাও তোমাকে স্পর্শ করছে। কেন করছে?
তোমাকে শুধু আমি স্পর্শ করব। সুমু আলতো হেসে বলল, আসুন একটা গেম প্লে করি। সিরাজ অবাক হয়ে তাকালো, দুষ্টু হেসে বলল, সত্যি বউ, এই অবস্থা? তুমি সত্যি খেলতে চাও? আবার ব্যথা পেয়ে কাঁদবা না তো? তুমি তো জানোই আমি কতটা ডেসপারেট। একবার শুরু করলে কাঁদলেও ছাড়বো না।